এটা আমার নিজের লেখা গান। গানের বিষয়বস্তু হলো 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়। 18 কমে মেয়ের বিয়ে দিও না, 18 কমে মেয়ের বিয়ে দিও না। মোদের সরকার করেছে আইন, ও মোদের সরকার করেছে আইন, কেন মেনে চলো না? 18 কমে মেয়ের বিয়ে দিও না, 18 কমে মেয়ের বিয়ে দিও না। 18 কমে বিয়ে দিলে ভাই প্রসব কালে কষ্ট পাবে, তাও কি জানো নাই? তখন মা শিশুর প্রাণকে বাঁচাবে, ও তখন মা শিশুর প্রাণকে বাঁচাবে, ভেবেও তোমরা দেখো না। 18 কমে মেয়ের বিয়ে দিও না, 18 কমে মেয়ের বিয়ে দিও না। 18 কমে বিয়ে দিল মোদের ছিদাম মাঝি, ভেবেছিল গলার কাঁটা নেমে গেল বুঝি। 18 কমে বিয়ে দিল মোদের ছিদাম মাঝি, ভেবেছিল গলার কাঁটা নেমে গেল বুঝি। 10 মাস পরে প্রসব ব্যথা যখনই উঠিল, হরির পায়ে কপাল ঠুকে কপাল ফাটাইল। তখন ডাক্তার বাবু এলো ঘরে, ও তখন ডাক্তার বাবু এলো ঘরে, মা শিশুর প্রাণ বাঁচল না। আমার চাল ধুচুনি সবই গেল, কিছুই ফিরে পেল না। 18 কমে মেয়ের বিয়ে দিও না। হরির দয়ায় মা শিশুর প্রাণ যদিও বেঁচে যায়, অপুষ্টিতে ভোগে তারা নেই কোনো উপায়। হরির দয়ায় মা শিশুর প্রাণ যদি বেঁচে যায়, অপুষ্টিতে ভোগে তারা নেই কোনো উপায়। তখন ডাক্তার খরচ দিতে দিতে এমন হইল, ঘটি বাটি জায়গা জমি সবই চলে গেল। শেষে বসত ভিটে টুকু ছাড়া, শেষে বসত ভিটে টুকু ছাড়া আর তো কিছুই রইল না। 18 কমে মেয়ের বিয়ে দিও না, 18 মোদের সরকার করেছে আইন, কেন মেনে চলো না? 18 কমে মেয়ের বিয়ে দিও না, 18 কমে মেয়ের বিয়ে দিও না, 18 কমে মেয়ের বিয়ে দিও না। বাহ, খুব সুন্দর। সুধী দর্শক মণ্ডলী, আমি ইসরাইল মল্লিক। এই মুহূর্তে আমি উপস্থিত আছি সিফতায়, জামালপুর ব্লকের পাড়াতল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিফতায় গ্রামে সুশান্তদের বাড়িতে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তিনি দীর্ঘদিন সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে কিন্তু যদিও কাজের চাপে, সাংসারিক চাপে তিনি সঙ্গীত থেকে অনেকটাই সরে আসতে বাধ্য হয়েছেন, কিন্তু মনের দিক থেকে তিনি এখনও কিন্তু গানের চর্চা করে যান। তিনি নিজে গান লেখেন,
বেশ কয়েকটা লোকগীতি, বাউল গান, টুসু গানও তিনি কিন্তু লিখেছেন। তাহলে বাউল গান, লোকগীতি, টুসু গান, এই সমস্ত গান কিন্তু তিনি নিজে লিখেছেন, নিজে সুর দিয়েছেন এবং বিভিন্ন শিল্পী সেই সমস্ত গানগুলো কিন্তু গেয়েছেন, নিজেও গান। তা সেই রকমের একজন শিল্পী, স্বনামধন্য শিল্পী সুশান্তদের কাছে আমরা আজকে উপস্থিত হয়েছি। সুশান্ত বাবু, খবর সোজাসুজির পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। প্রথমেই জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই খবর সোজাসুজি পরিবারের পক্ষ থেকে। শুভ বিজয়া। আপনার কাছে মানে প্রথমেই তো আপনি যে একটা সমাজ সচেতনতামূলক গান আমাদেরকে শোনালেন, যেটা আমরা শুনলাম, আমাদের দর্শকরা শুনলো, যে 18 বছরের নিচে মেয়ের বিয়ে দিও না, এটা কি আপনার নিজের লেখা? হ্যাঁ, নিজের লেখা। আচ্ছা, এটা কত বছর আগে মোটামুটি গানটা লিখেছিলেন? প্রায় 12-13 বছর আগে। 12-13 বছর আগে। আচ্ছা, আপনার আরো তো আপনি টুসু গানও লিখেছেন, তাই তো? হ্যাঁ। বর্তমানে তো আপনার তো এত সুন্দর গলার সুর, কিন্তু বর্তমানে তো আপনি কি গানটাই কি পুরোপুরি মানে গানের জগৎ থেকে কি একটু ডিটাচ হয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কারণ আপনার? এই সাংসারিক কাজ, তারপর হচ্ছে আমি বাড়ির একলাই মানুষ, আমার পক্ষে অতটা সময় দেওয়া সম্ভব, সেই সূত্রে একটু। হ্যাঁ, কিন্তু মনের টান তো এখনো রয়ে গেছে। এখনো রয়ে গেছে। আচ্ছা, আপনি যে টুসু গান লিখেছেন, একটু এখন তো টুসু গান আর শোনাই যায় না ধরতে গেলে, আর টুসু শিল্পীদের আমরা আর দেখতেও পাচ্ছি না এইদিকে। হয়তো পুরুলিয়া বাঁকুড়া গেলে পাওয়া যাবে, গ্রাম বাংলায় সেইভাবে বয়স্ক যারা ছিলেন তাদেরকে আর অনেকেই মারা গেছেন। তা আপনার লেখা একটা টুসু গান যদি শোনান দর্শকদের আমাদের। টুসু গানটা অনেক বড়ই লিখেছিলাম, বিষয় ছিল পালস পোলিও। কিন্তু পুরো গানটা আমার কাছে এখন নেই। আপনার কাছে যতটুকু মনে আছে, যতটা মনে আছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। স্বাস্থ্য কেন্দ্রে দিদিমণি 2 ফোঁটা মুখে ওষুধ দেবে। স্বাস্থ্য কেন্দ্রে দিদিমণি 2 ফোঁটা মুখে ওষুধ দেবে। ইঞ্জেকশনের ভয় নেই রে ভাই, ইঞ্জেকশনের ভয় নেই রে ভাই, তো শুই আনন্দে থাকবে, আনন্দে থাকবে ও ভালোবাসা। আগের টিকায় টুসুর জ্বরে রাতে আমার ঘুম হয় নাই। আগের টিকায় টুসুর জ্বরে রাতে আমার ঘুম হয় নাই। পালস পোলিওয় জ্বর হবে না, পালস পোলিওয় জ্বর হবে না, তাই তো আমার চিন্তা নাই, আমার চিন্তা নাই ও ভালোবাসা। টুসুর বয়স 5 পেরুবে সামনে মাঘ মাসেতে। টুসুর বয়স 5 পেরুবে সামনে মাঘ মাসেতে। শেষ পোলিও খাইয়ে দেব, শেষ পোলিও খাইয়ে দেব পৌষ মাসের শীতেতে, পৌষের শীতেতে ও ভালোবাসা। বাহ, সুন্দর। আচ্ছা, আপনার এই যে চিন্তা ভাবনা, মানে সমাজ সচেতনতামূলক মানুষের স্বাস্থ্য নিয়ে, এর আগে দেখলাম আপনার যে মেয়েদের 18 বছরের নিচে বিয়ে দিলে কি ক্ষতি হয় সেই সম্পর্কে, এই গানের ভাষাগুলো, মানে আপনার কেন এই ধরনের চিন্তা ভাবনা এলো, এই ধরনের গান লেখা উদ্বুদ্ধ কোথা থেকে হলেন? আমাদের ওই লেবার পাড়ায়
যখন সেই সাক্ষরতা কেন্দ্রের সব হারমোনিয়াম সেটা আপনার বাম আমলে সব দিয়েছিল, বলছি বামফ্রন্ট আমলে। হ্যাঁ বামফ্রন্ট আমলে, তার মানে অনেকদিন, 14-15 বছর নয়, তারও আগে। আর তারও আগে মানে বামফ্রন্ট আমলে এখন সাক্ষরতা অভিযান চলতো, নাইট স্কুল চলতো, সেই সময়ের কথা বলছেন তাই তো? আচ্ছা আচ্ছা। এবার আমাদের গ্রামে যেখানে দিয়েছিল লেবার পাড়ায়, আমি বলছি দেখে আসি তো, স্বভাবতই একটু কাঁঠাল বাগানে, আপনাদের কাঁঠাল বাগান? কাঁঠাল বাগানে নয়, আমাদের রায়পাড়ায়। আচ্ছা, রায়পাড়া, সিপ্তাই রায়পাড়া। আচ্ছা। হিরণ বলে একটি ছেলে আছে, হিরণ রায়, আচ্ছা, ওর বাড়িতে ওই সবগুলো ছিল। আচ্ছা। আর এমনিতেই আমি গান বাজনা একটু প্রিয়, আমি যে দেখি তো ওদের কিরকম যন্ত্রপাতি দিয়েছে, দেখতে গেছি। হ্যাঁ। গিয়ে গুরুপদ বলে একটি ছেলে ছিল, ওই সিপ্তাই কাঁঠাল বাগানে বাড়ি। আচ্ছা। গুরুপদ এখন ধরেছে, দাদা তোমাকে একটু গান শেখাতে হবে এদেরকে। আমি দেখ সপ্তাহে একদিনের বেশি আমি পারবো না, বলছে তুমি একদিন করে এসো না। 2-4 দিন যাওয়ার পর ও বললো যে তোমাকে গান লিখতে হবে। আমি গান কি করে লিখবো রে? বলছে এই পালস পোলিও নিয়ে টুসু গান, আর 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়, এই নিয়ে বাউল গান লিখতে হবে। আচ্ছা। আবার একটা ভাদু গানের কথা বলেছিল। আমি যদি দেখ ভাদু গানের সুর আমি জানি না, কেননা যেটা জানি না সেটা তো বলতে হবে না। বলে তাহলে এই দুটোই লেখো। আচ্ছা। ওই দুটো 4-5 দিনের মধ্যে লিখলাম। আচ্ছা। লিখে ওদেরকে সব, যারা সাক্ষরতা কেন্দ্রে পড়াশোনা করতো তাদেরকে সব নিয়ে প্র্যাকটিস করালাম, করিয়ে এবং প্রতিযোগিতায় ব্লক লেভেলে, এই প্রথমে অঞ্চল, লেভেল, এইভাবে আপনার গান নিয়ে সেটা প্রতিযোগিতায় চলে গেল। হ্যাঁ, প্রতিযোগিতায়। আচ্ছা। হ্যাঁ, সেখানে যেমন ইয়েগুলো বাউলগুলো ছিল সিঙ্গেল একজন, হ্যাঁ, ওখানকার একজনকে, ওই খেটে খাওয়া মানুষকে, শ্রীকান্ত রায় বলে নাম, তাকে দিলাম, সে গানটা প্র্যাকটিসও করিয়ে দিলাম। কোন গানটা গাইলো? ওই 18 বছরের নিচে মেয়ে বিয়ে দেওয়া উচিত। আচ্ছা। ও গাইলো, ব্লকে এই অঞ্চলে প্রথম হলো। আচ্ছা। তারপর ব্লকে গেল, ব্লকে দ্বিতীয় হয়েছিল। আচ্ছা। তা ব্লকে প্রথম না হতে পারলে তো তার উপরে মহকুমা বা জেলা স্তরে যেতে পারবে না, ও আর যেতে পারেনি। যাই হোক, আমাদের গান ওই পালস পোলিওটা, টুসু গানটা ওই অঞ্চলে প্রথম হলো আর ব্লক লেভেলে দ্বিতীয় হলো। আচ্ছা। যাই হোক, এইভাবে আমার ওই গান লেখা শুরু। আচ্ছা, আপনি যে গান লিখেছেন, আপনার যে গানের ভাষা, যা কথা, সেটা বাস্তবে মানে বর্তমান আজকে বহু বছর আগে আপনি গান লিখেছেন, সে বাম আমলের কথা বলছেন যখন সাক্ষরতা অভিযান চলতো, কিন্তু সেই গানের প্রাসঙ্গিকতা কিন্তু এখনো তো রয়ে গেছে আপনার সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনার গান চির নবীন, বেসিক প্যাটার্ন ইজ দি সেম। হ্যাঁ, সেটাই বলছি যে সেম। তা আপনি কি ওই দুটো লিখেছিলেন না আরো কিছু গান লিখেছিলেন? আরো লিখেছিলাম, সেগুলো তো এখন আর মনে নেই, খাতাও নেই। না, খাতাও নেই। যেমন বাউল গান ছিল কৃষিজ পণ্যের দাম, দু কলি মনে নেই, বা কৃষিজ পণ্যের দাম নিয়ে যদি আপনার 2 কলি মনে থাকে গাইতে পারেন। দেখি, মনে করে দেখি। ঠিক আছে, ঠিক আছে। দেখবেন চাষিদেরকে সবসময় চাষি ভাই বলা হয়, দাদার বলা হয় না। ওরে ভাই হয়ে রইলি চিরকাল, ওরে ভাই হয়ে রইলি চিরকাল, দাদা তো আর হলি না, দুঃখের কপাল দুঃখেই রইল, সুখের দিন আর এলো না। দেখো পাটের বাজার বাড়ে কমে, ও দেখো পাটের বাজার বামে বাড়ে কমে, পাট চাষ আর করো না, আলু চাষে কবে রাজা, কবে। এই মুহূর্তে সব মনে পড়ছে না, মনে পড়ছে গান, কিচ্ছু অসুবিধা নেই, আমরা তো আপনাকে আর বলে আসিনি যে এটা প্র্যাকটিস করবেন। এখন আর কিছু মনে পড়ছে না। মানে গানটা তো আপনি দারুণ ধরেছিলেন, কিন্তু চাষি ভাইদের জন্য মানে
সত্যিই যে শুরুটা করেছিলেন গানটা আমরা যদি শুনতে পেতাম, যদি শেষে মনে পড়ে কিন্তু চেষ্টা করে দেখবেন গানটা যদি দুকলি শোনাতে পারেন, মানে গানটা আসর জমিয়ে দেবে আমাদের দর্শকদের, হ্যাঁ, চাষি ভাইদের উদ্দেশ্যে যে আপনার এই গান কথা শুনি বোঝা যাচ্ছে যে গানটার ভিতরে আরো কি আছে। আচ্ছা, আপনি আপনার যেটা জানার, এই যে আপনি গান লেখার সঙ্গে সঙ্গে আপনি তো অনেক অনুষ্ঠানও করেছেন আমরা যেটা জানি, তা আপনি মোটামুটি কতগুলো জায়গায় শুধু এই শিবতাই করেছেন না আরো অন্য কোনো জায়গায় ফাংশনে গিয়েছিলেন? কোনো ফাংশনে আগে আমি ওই এমনি কালচারাল প্রোগ্রামে আর কি ওই আধুনিক ছায়াছবি এই সমস্ত গান করতাম। শেষের দিকে আধুনিক গানও করতেন? আধুনিক ছায়াছবি একটা শোনার আগে তারপরে বাকি গল্প শুনবো। আধুনিক গান বলতে এখন আর তো ছায়াছবিরও শোনাতে পারেন, কিছু অসুবিধা নেই। মানে কি গান করতেন, এত ফাংশন করেছেন? ওগুলো চর্চা মোটেই এখন নেই। আমাদের পুরো গান শোনাতে হবে না, দুকলি এক কলি। চারিদিকে পাপের আধার, নেই তো কোথাও আলো, মনে হয় যে অন্ধ হওয়া ছিল অনেক ভালো। আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। একদিনের জীবন হলেও ভুল হয়ে যে জন্ম নেব, একদিনের জীবন হলেও ভুল হয়ে যে জন্ম নেব। ভোমরা খাবে মধু আমার, ভোমরা খাবে, ভোমরা খাবে মধু আমার, বাতাসকে যে গন্ধ দেব। ঠাকুর ঘরে লাগবো কাজে, দয়াল তোমার পূজা দিতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। এক ফাগুনের আয়ু হলেও পাঠিও আমায় পাখি করে, এক ফাগুনের আয়ু হলেও পাঠিও আমায় পাখি করে। গান শুনিয়ে সারাটি দিন, গান শুনিয়ে, গান শুনিয়ে সারাটি দিন, দেব সবার মন যে ভরিয়ে।
রাতটা শুধু কাটবে আমার সুখের নীড়ে ঘুমিয়ে নিতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। এটা ভালোই মনে আছে। হ্যাঁ, বলছিলেন যে মনে নেই, যাক মনে পড়লো। তাহলে মনে বাই চান্স পড়লো, সব গুরুর আশীর্বাদে, নাহলে মনে পড়ার কথা নয়। বহুদিন আগে গাওয়া সব গান। আচ্ছা আচ্ছা, আপনি তখন মানে আধুনিক ছায়াছবির গানও গাইতেন? আধুনিক ছায়াছবি গান গেয়েই আমি ম্যাক্সিমাম প্রোগ্রাম করেছি। কিন্তু পরবর্তীতে আপনি লোকগীতিতে এসেছিলেন। হ্যাঁ, পরবর্তী শেষের দিকে লোকগীতিতে এসেছিলাম। আচ্ছা, ওইসব নানান ধরনের গান গাইতে গাইতে আমার লোকগীতি গানটা দারুণ শুনতে এবং গাইতে ভালো লাগলো। আচ্ছা, আমার মাস্টারমশাই, এই খানপুরে বাড়ি ওনার, অখিল বন্ধু ঘোষ মহাশয়, আচ্ছা, উনি একটা কথা বলেছিলেন, দেখো তোমার গান শিখে, তোমার গান তোমার নিজের শুনে যদি তোমার নিজের ভালো লাগে, তবে জানবে পাবলিকেরও ভালো লাগবে। তারপর কথাটা আমি খুব ধ্যান দিয়ে ভাবলাম, ভাবার পর দেখলাম হ্যাঁ সত্যি তো, আমার তো লোকগীতি গান শুনতে এবং গাইতে, নিজের গানও শুনতে, লোকগীতি গান গাওয়ার পর গাইতে গাইতে শুনতে বেশ ভালো লাগছে। তখনই আমি ওটাকে বেছে নিই। আচ্ছা, তাই লোকগীতি গান আমার খুব বর্তমানে গাইতে এবং শুনতে সব গানের থেকে বেশি ভালো লাগে। ঠিক আছে, তাহলে লোকগীতিতে আসুন। এই লোকগীতি গানটায় 12 মাসের কথা বলা আছে। হ্যাঁ, সেটাই আমি গাইছি। বৈশাখেতে পিয়ালে বচি, জ্যৈষ্ঠ মাসের মিষ্টি আম, তেমনি পাড়া বন্ধুরে তোর মিষ্টি লাগে ও মুখান। বৈশাখেতে পিয়ালে বচি, জ্যৈষ্ঠ মাসের মিষ্টি আম, তেমনি পাড়া বন্ধুরে তোর মিষ্টি লাগে ও মুখান, তেমনি পাড়া বন্ধুরে তোর মিষ্টি লাগে ও মুখান। আষাঢ়ে শ্রাবণে যেমন চাষাতে হয় খুশি, ভাদর আশ্বিনে বাজে আগমনীর বাঁশি। আষাঢ়ে শ্রাবণে যেমন চাষাতে হয় খুশি, ভাদর আশ্বিনে বাজে আগমনীর বাঁশি। কার্তিকে অঘ্রানে যেমন মাঠে খেলে সোনার ধান, তেমনি পাড়া বন্ধুরে তোর মিষ্টি লাগে ও মুখান। পৌষ মাঘে লেপ কেঁতাতে যেমন জরা জরি, তেমনি তোর মনের আয়নায় মুখ দেখি আমারি। পৌষ মাঘে লেপ কেঁতাতে যেমন জরা জরি, তেমনি তোর মনের আয়নায় মুখ দেখি আমারি। এলে ফাগুন চৈত্র মাসে কোকিলি গায়ে খুশিতে, ভ্রমরে গায়ে ফুলে ফুলে দক্ষিণ বায়েতে। এলে ফাগুন চৈত্র মাসে কোকিলি গায়ে খুশিতে, ভ্রমরে গায়ে ফুলে ফুলে দক্ষিণ বায়েতে। 12 মাসি অমুক দেখি, 12 মাসি অমুক দেখি, দু চোখ ভরে সারাক্ষণ, তেমনি পাড়া বন্ধুরে তোর মিষ্টি লাগে ও মুখান, তেমনি পাড়া বন্ধুরে তোর মিষ্টি লাগে ও মুখান। বৈশাখেতে পিয়ালে বচি, জ্যৈষ্ঠ মাসের মিষ্টি আম, তেমনি পাড়া বন্ধুরে তোর মিষ্টি লাগে ও মুখান,
তোর মিষ্টি লাগে ও মুখখান। বাহ, সুন্দর। আচ্ছা বৌদি চা দিয়ে গেলেন, দেখি চা খেতে খেতে কথা হোক। তাই হোক। হ্যাঁ, চা খেতে। আচ্ছা, আপনি এই এত সুন্দর সুন্দর গান করেন, আপনার এত সুর, তা সাংসারিক কি এমন কাজ পড়ে গেল যে আপনি টোটালটাই একটু দূরে সরে এলেন? আপনার কি এখন ইচ্ছা যায় না যে নতুন করে আবার গানের জগতে ফিরে আসা? ইচ্ছা যেত, ইচ্ছা যায়, কিন্তু সেটা পুরো করতে পারছি না, বাজানোর কোনো লোক পাচ্ছি না। আচ্ছা লোকগীতি গানেতে প্রধান অঙ্গ হচ্ছে দোতারা ব্যান্ডোলিং। আচ্ছা, দোতারা না হলে না, বিশেষত দোতারা না হলে লোকগীতি গান ঠিক জমে না। আচ্ছা আচ্ছা, মানে সেই রকমের বাজনদার আপনি পাচ্ছেন না? আমি পাচ্ছি না। আচ্ছা, তা না হলে আবার কিন্তু সময় দিতেন? সময় দিতাম, যে করে হোক টেনে হিঁচড়ে সময় বার করতাম, আচ্ছা। কিন্তু এটা পারছি না। আপনি কি মেনলি চাষের কাজেই ব্যস্ত? সাংসারিক চাষের কাজ প্লাস বাড়ির একলা মানুষ হলে যাবতীয় ঝামেলা সবকিছু আপনার উপরে? গাদা। আচ্ছা, লোক লৌকিকতা। তারপর আমি পিএইচির একজন পাম্প অপারেটর বর্তমানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাও করতে হয়, মানে বিভিন্ন দিক থেকে জড়িয়ে আছেন একদম। আর আচ্ছা, আপনি এই গান ছাড়াও আপনি কি যাত্রা করেছেন নাকি? যাত্রাও করেছি। তাই? আমাদের গ্রামেতেই ওই শিবতাই ফুটবল গ্রাউন্ডে যে পৌরাণিক যাত্রা হতো, হ্যাঁ 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 হ্যাঁ, ওতে আমি শিবের রোল করেছিলাম। যতবার করেছি আমি পার্মানেন্ট শিব। পার্মানেন্ট শিব? হ্যাঁ। আচ্ছা, এবং শিবটা কতখানি আমাকে দেওয়ার উপযুক্ত হয়েছিল, অপেরা পার্টির দিগ্বিজয়ী অপেরার হ্যাঁ হ্যাঁ, তিস্তা বসু এসেছিল। আচ্ছা, বাকি তিনজন যে ফিমেল ছিল তারা তো তাকে জিজ্ঞাসা করে সমস্ত কাজ করছে, মানে খুব সম্মান দেয়। আচ্ছা আচ্ছা, সেই তিস্তা বসু। আচ্ছা, আপনি চাটা খেয়ে নেন। আমরা ততক্ষণ দর্শকদের উদ্দেশ্যে আর একবার আপনার ইন্ট্রোডাকশনটা, আপনার আর একবার পরিচয়টা দিই। শুধু দর্শক মণ্ডলী, আমি ইসরাইল মল্লিক এই মুহূর্তে উপস্থিত আছি শিবতায়ে সুশান্তদের বাড়িতে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী, দীর্ঘদিন ধরে উনি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত, নিজেই গান লেখেন, নিজেই সুর দেন। এছাড়াও আধুনিক পল্লীগীতি, ছায়াছবির গান, লোকগীতি, বাউল গান অর্থাৎ এবং যাত্রা অর্থাৎ সব দিকই কিন্তু তার গুণ রয়েছে, সব দিকই তার বিচরণ ক্ষেত্র। এবং উনি যেটা বললেন আমাদের যে যাত্রায় উনি শিবের রোল করতেন। গ্রামে যে যাত্রা হতো তাতে যদি শিবের পাঠ থাকতো, শিবের পাঠটা কিন্তু ওনার পার্মানেন্ট ছিল, অর্থাৎ শিবের পাঠটা উনি করতেন। আমরা ওনার যাত্রার ডায়লগও এবার শুনবো। তা উনি যে আরও যেটা জানালেন যে সাংসারিক কাজ, বাড়ির একা ছেলে, তার ফলে বর্তমানে উনি গানের জগতে পুরোপুরি আর ইনভলভ হতে পারছেন না। আর একটা ওনার আক্ষেপ যে বাজনদার, উনি যে লোকগীতি গাইবেন কিন্তু এই এলাকায় লোকালের মধ্যে কিন্তু সেই মতো দোতরা যে বাজাবে বাজনদার, সেইভাবে উনি মনের মতো বাজনদার পাচ্ছেন না। সেই সূত্রে কিন্তু তিনি তার প্রোগ্রামটাকে আবার মানে গানের জগতে যে তার আসার যে আর একটা অভিপ্রায় যে নতুন করে আবার প্রবেশ করব পুরো দমে, সেইটা কিন্তু তিনি পূর্ণ করতে পারছেন না বাজনদারের অভাবে। তা আমরা আবার ওনার কাছে ফিরে যাচ্ছি, ওনাকে সুশান্ত বাবুকে। এবার আমরা কিন্তু ওই শিবের ডায়লগ শুনবো। সুশান্ত দা, আপনাকে যেটা বলার, আপনি বললেন যে গ্রামের যাত্রায় শিবের পাঠ করতেন। শিবের মানে কোন যাত্রার নাম মনে আছে? হ্যাঁ, আমি ব্রজের বাঁশরি বলে একটি বইয়ে করেছিলাম। আচ্ছা, আর একটা সম্রাট অন্ধকাসুর। আচ্ছা, সম্রাট অন্ধকাসুর। সম্রাট অন্ধকাসুরটা ভৈরব বাবুর নিজের লেখা বই। আচ্ছা, ভৈরব গঙ্গোপাধ্যায়ের। এত শক্ত শক্ত ডায়লগ, বিশেষ করে দেবতাদের ডায়লগ গুলো। আচ্ছা, আমি যখন জেরক্স করে নিলাম রোলটা, আচ্ছা, পড়ে দেখছি, দেখে আমি মনে মনে ভাবছি, আমি যে একটা শিক্ষিত ছেলে, এই রোলটা আমি পারবো তো করতে? সত্যি কথা বলতে কি, আমার প্রতি আমার নিজের আস্থা ছিল না। আচ্ছা, মানে এত শক্ত শক্ত ডায়লগ। আচ্ছা,
তার আগে শুনেছিলাম 10-12টা ক্লাব ওই বইটা ধরেছিল, আচ্ছা কিন্তু কারাও স্টেজ পর্যন্ত নিয়ে যেতে পারেনি। আচ্ছা। অভিনয়টা করতে মনে আছে আপনার সেই ডায়লগ? প্রথম দিকের একটা ডায়লগ বলছি, মনে আছে। ওই ডায়লগটা শুনলেই বোঝা যাবে যে কত কঠিন ডায়লগ। আচ্ছা আমি তো শিব আর দেবরাজ ইন্দ্রের আরেক নাম বাসব। আচ্ছা ওখানে আমি তো দৈত্যদের সাপোর্টার, আচ্ছা আর বাসব মানে দেবরাজ ইন্দ্র চায় না আমি সাপোর্ট করি। আচ্ছা তখন সে আমাকে কোনো একটা ডায়লগ বলেছিল, তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, কি কহিলি বর্বর বাসব, বিশ্বজার লুণ্ঠিত চরণে জীবকুল কম্প মান নাম শুনি যার, সেই ভোলা রাতে দিবি বাধা কর্তব্য সাধিতে। শোন শোন তবে অদিতি আত্মজ, এই ভীমসুর আঘাতে না শীতরে অবিলম্বে নব ইন্দ্র লোক করিব সৃজন। ও বাবা, এটা মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন শিবের ডায়লগে। মানে শিবের যে রণমূর্তি, আপনার তো ব্যাপক অভিনয়। তা এটা আপনার কি সম্রাট অন্ধকাসুর? সম্রাট অন্ধকাসুর বইয়ের একটা আচ্ছা, ডায়লগ। আর একটা বললেন যে কোনটায় অভিনয় করেছেন, ওই শিবেরই পাঠ করেছেন? ওইটা ব্রজের বাঁশরি। ব্রজের বাঁশরি। ব্রজের বাঁশরিতে বানাসুর বলে একজন অসুর ছিল, দৈত্যরাজ বলির পুত্র। আচ্ছা, উনি তো দেবতাদের বিদ্বেষী। তা উনি মহেশ্বরের শরণাপন্ন হয়েছেন। সেই মহেশ্বরটি হচ্ছে আমি। প্রথম সিনের শেষের দিকে উনি মানে প্রার্থনা করলেন, দুর্গাও আছে, আমিও আছি, আর কার্তিক আছে। কার্তিকের আর এক নাম তো দেব সেনাপতি। উনি বলছেন, বলো প্রভু, বলো মাতা, পুরাবে আমার ইচ্ছা, দানিবে কি বর। তখন আমি বলছি, শিব, দেব দৈত্যপতি, দিনু প্রতিশ্রুতি, আজি হতে শিবশক্তি, তবু রাজ্যে লোভিবে আশ্রয়। কার্তিক চায় না। কার্তিক বলছে, পিতা, তোমাকেও হতে হবে সহযাত্রী মোদের। যে অপরাধ করিয়াছ দৈত্যপতি কাছে, সেবা দিয়ে করিবে সে দোষ মোচন, যথা আজ্ঞা পিতা। এই হলো। আচ্ছা, এখনো মনে আছে আপনার? হ্যাঁ, অনেকদিন আগে তো করেছেন। আচ্ছা, এই যে যাত্রা, আপনার গান বাজনার সঙ্গে যুক্ত, বাড়িতে বৌদি কিছু বাধা দেয় না? সাপোর্ট কেমন পান? না না, যাত্রা করতাম যখন উনি বাধা দিতেন না। আর গানও আমি যখন আগে মোটামুটি, মানে এত কাজের মধ্যে যে আপনি সবসময় গান দিতে নিয়ে, মানে বাড়িতে বৌদি কি সাপোর্ট করেন না, একটু বাধা দেয়, গাছ করে? না, ও চায় সঙ্গীত চর্চাটা আমি করি। আচ্ছা, এবং আমি গান করলে ও মাঝে মধ্যে ও কোনো গান ভালো লাগলে সেটা আবার দ্বিতীয়বার করতে বলতো। তাই? আচ্ছা, এই যেমন ওয়ার্ডসওয়ার্থকে বলা হয়েছিল হোয়াট ইজ পোয়েট্রি। ওয়ার্ডসওয়ার্থ ইংরেজ কবি, উনি বলেছিলেন পোয়েট্রি যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এই যে পাওয়ারফুল ফিলিংস মানে তীব্র অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। আমাকে একদিন আমার স্ত্রী একটু গয়নার আবদার করে, মেয়েদের তো আছেই। তখন ফস করে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, নহলোকে চাইয়া ধরেছে বায়না, করি কি উপায়, মান করে সে কয় না কথা, মান করে সে কয় না কথা, মুখ ভারী তার সর্বদাই, নহলোকে চাইয়া ধরেছে বায়না, করি কি উপায়। নিজের জমি করি চাষ, আনি ফসল 12 মাস। নিজের জমি করি চাষ, আনি ফসল 12 মাস। তখন দেব নলোকে দিলাম কথা, দেব নলোকে দিলাম কথা, কার পরাণে সয়, নহলোকে চাইয়া ধরেছে বায়না, করি কি উপায়।
মান করে সে কয় না কথা, মান করে সে কয় না কথা, মুখ ভারী তার সর্বদাই লোকে চাইয়া। আমার স্ত্রী তখন বলছে, হ্যাঁ তুমি প্রতিটা সিচুয়েশনের এরকম গান জানো? আমি দেখো বেরিয়ে এলো, এগুলো হলো স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। এটা তো কোন এক শিল্পীর গান। আর একদিন বলেছিল, আমাদের একটা টিভি নিলে হয় না, আচ্ছা, একটা ফ্রিজ। সকালে ঘুম থেকে জাস্ট উঠে আচ্ছা, বিছানা থেকে নেমেছি, ফস করেই আমার বুক দিয়ে বেরিয়ে এলো, এটা আমার নিজের কারো গান নয়। আচ্ছা, নিজের লেখা। এক দোষেতেই দোষী আমি, পয়সায় আমার নাই ভাই রে। এক দোষেতেই দোষী আমি, পয়সায় আমার নাই। পয়সা ছাড়া এই দুনিয়ায়, পয়সা ছাড়া এই দুনিয়ায় গুণের কোনো মূল্য নাই ভাই রে। গুণী লোকের কদর নাই, এক দোষেতেই দোষী আমি, পয়সায় আমার নাই। আচ্ছা, আমার হঠাৎ এই মানে কথাটা এটা মনে মুখ দিয়ে বেরিয়ে এলো। আচ্ছা, দেখা যাচ্ছে যে যে যত গুণের অধিকারী হোক, যেন পয়সা না থাকলে তার কোনো গুণ নেই। আগে যেটা সংস্কৃতে বলতো, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। এখন কিন্তু বিদ্বান সর্ব জায়গায় পূজা পায় না, অর্থ সর্বত্র পূজ্যতে। ঠিক কথাই বলছেন। ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে মার্কেটে যারা 4 চাকা গাড়ি চাপে, গাড়ির নামটা ঠিক করে উচ্চারণ করতে পারে না, অথচ সঠিক করে যারা গাড়ির নামটা উচ্চারণ করতে পারে তাদের কেনার পয়সাই নেই। এটাই বাস্তব। আর্টিগা বলে একটা গাড়ি আল্ট্রা মডার্ন বেরিয়েছে, আমি যতজনকে গাড়িটা কেনার মতো ক্ষমতা সম্পন্ন লোক দেখলাম, সবাই আর্টিকা বলে। কে কিনেছে সেও আর্টিকা বলছে, কিন্তু আর্টিগা ARTIGA কথাটা লেগে স্পেলিংটা এটা কিন্তু বলতে পারে না, তারাই কিনতে পারে। আর অরিজিনাল কথাটা, অরিজিনাল বলতে আমি বোধহয় 1% 2% লোককে বলতে শুনছি অরিজিনাল, অরিজিনাল। চলিত ফর্মে নিয়ে চলে এসছে, চেঞ্জ হয়ে গেছে ফর্ম। আর আপনার তো একটাই মেয়ে, আপনি তো ধরুন চাষের কাজে ব্যস্ত থাকেন, বেরিয়ে যান, তাকে ছোট থেকে পড়ানো শোনানো কি আপনার মিসেস? আমার মিসেস যা করেছিল, আমি মাঝে মধ্যে একটু আধটু আটকে গেলে দেখি। এই যেমন একদিন ও তখন ওই শিবতাই কামারশালা, সেই বিবেকানন্দ সঙ্গে একটা স্কুল আছে, ওই স্কুলটাতে পড়তো, বিবেকানন্দ বিদ্যাপীঠে। বিবেকানন্দ বিদ্যাপীঠে। এবার ও তখন বয়সটা অনেকটাই কম, রঙের সাথে রং মিশিয়ে কি রং হয় ওর মা পড়াচ্ছে, ও বলতে পারছে না, ওর মা রেগে যাচ্ছে। আচ্ছা, তখন আমি বললাম দাঁড়াও বলতে পারবে। হারমোনিয়ামটি নিয়ে পাশে বসলাম, বসে মেয়েকে বললাম এই গানটা শোনো, শুনলে তুমি বলতে পারবে।
লাল হলুদে হয় কমলা, লাল নীলে হয় বেগুনি, লাল কালোতে হয় খয়েরি, নীল হলুদে হয় সবুজ, নীল হলুদে হয় সবুজ। লাল হলুদে হয় কমলা, লাল নীলে হয় বেগুনি, লাল কালোতে হয় খয়েরি, নীল হলুদে হয় সবুজ, নীল হলুদে হয় সবুজ। এটা বলার পর মেয়েকে যে জিজ্ঞেস করছে লাল হলুদে কমলা, লাল নীলে বেগুনি, লাল কালাতে খয়েরি, নীল হলুদে সবুজ। ওর মাকে বললাম দেখলে, সঙ্গে সঙ্গে বলতে পারছে। ওর মা তখন হাসছে আর বলছে হারমোনিয়াম বাজিয়ে আমি পড়াতে পারবো না। আপনার আমরা যে জায়গায় ছিলাম লোকগীতি শুনছিলাম আপনার কণ্ঠে, আরো কয়েকটা তো শুনবো, দর্শকদের একটু শোনান আপনার কণ্ঠে। লোকগীতি গানগুলো শুনে আমার মনে হয়েছে যেন এই যেন খেটে খাওয়া মানুষের গান, গ্রাম বাংলার গান, মানুষকে ভালোবাসার গান, আপন করে নেওয়ার গান। সেরকম একটি গানের ব্যাকগ্রাউন্ডটা মানেটা যেটা দাঁড়াচ্ছে, একটি গ্রামের ছেলে শহরে গিয়েছিল, ওই বাবুর কাছে কাজ করছে। ও কিছুতেই শহরে থাকতে চাইছে না, বলছে আমি গ্রামে ফিরে যাবো। বলছে কেন রে, গ্রামে কি আছে? ও তখন বর্ণনা দিচ্ছে, ও বাবু আমি গায়ের ছেলে, শোনো গায়ের কথা বলি, গায়ের মাটি সোনার মাটি আমার, কেমনে আমি ভুলি। বাবু ওহ বাবু আমি গায়ের ছেলে, শোনো গায়ের কথা বলি। বাংলা মায়ের শ্যামলা হাসি, পরাণ দিয়েও ভালোবাসি। বাংলা মায়ের শ্যামলা হাসি, পরাণ দিয়েও ভালোবাসি। শস্য ভরা বসুন্ধরা বাংলার মায়ের চরণ ধুলি। বাবু ওহ বাবু আমি গায়ের ছেলে, শোনো গায়ের কথা বলি। গায়ের যত চাষা ভূষা, ওটাই সবার মুখের ভাষা। গায়ের যত চাষা ভূষা, ওটাই সবার মুখের ভাষা। বিদ্যা বুদ্ধি জ্ঞান বিজ্ঞান আমার, চাষার মুখের বলি। বাবু ওহ বাবু আমি গায়ের ছেলে, শোনো গায়ের কথা বলি। গায়ের মাটি সোনার মাটি আমার, কেমনে আমি ভুলি। বাবু ওহ বাবু আমি গায়ের ছেলে, শোনো গায়ের কথা বলি। বাংলা মায়ের শ্যামলা মাটি, সোনার চেয়ে অধিক খাঁটি। বাংলা মায়ের শ্যামলা মাটি, সোনার চেয়ে অধিক খাঁটি। যে গায়ে জন্মেছি আমি যেন, সেই গায়েতেই মরি। বাবু ওহ বাবু আমি গায়ের ছেলে, শোনো গায়ের কথা বলি। গায়ের মাটি সোনার মাটি আমার, কেমনে আমি ভুলি। বাবু ওহ বাবু আমি গায়ের ছেলে, শোনো গায়ের কথা বলি। একদম মাটির গান, মানুষের গান।
আর আচ্ছা, আপনি পল্লীগীতিটাই মেনলি শেষের দিকটাই বা এখন পর্যন্ত পল্লীগীতিটাকেই ধরে রেখেছেন। আর সাথে সাথে তো আপনি হরিনামও যান, মানে হরিনাম কি গান, নাম গান করেন না আপনি? নাম গান করি না, তবে ওই একটু আধটু সঙ্গ দিই মাঝে মধ্যে আর কি, সময় পেলে যাই। আচ্ছা, ওই হয়তো ওদের হারমোনিয়াম বাজার লোকটা নেই, আচ্ছা, হারমোনিয়ামটা বাজিয়ে দিলাম, হ্যাঁ, খোল বাজানোর লোকটা ঠিক মতো বাজাতে পারছে না, হ্যাঁ, আমি গেলি তারা ছেড়ে দেবে, আচ্ছা, তুই একটু বাজা, তুই একটু আচ্ছা, বাজা, এরকম বাজাই। একটু নাম এই আর সংকীর্তন শোনাবেন নাকি? হ্যাঁ, একটু নাম সংকীর্তন শোনাবেন সকালবেলা? নাম সংকীর্তন, আচ্ছা দেখি। জয় রাধার নামে হাটে বসেছে, তাই এসেছি শুনে, আমরা তাই এসেছি শুনে গো, আমরা লয়ে যাব নাম কিনে, তাই এসেছি শুনে গো, আমরা লয়ে যাব নাম কিনে। জয় রাধার নামে হাট বসেছে, তাই এসেছি শুনে, জয় রাধার নামে হাট বসেছে, তাই এসেছি শুনে। বাহ! আচ্ছা, আপনার এই গানের জগতে আসা মানে ফার্স্ট ইয়েতে যাচ্ছি কার হাত ধরে? আপনি এই লাইনে কিভাবে এলেন গানের সঙ্গীতের জগতে? আমার প্রথম গুরুদেব হচ্ছেন আমাদের গ্রামেরই গোপাল চন্দ্র মালিক মহাশয়। আচ্ছা, আমি এক প্রকার ওর কাছ থেকে চুরি করে গান শিখেছিলাম। চুরি করে গান শেখা মানে কিরকম বলুন? আমার দিদিরা তখন এই 4-5-এ পড়ে, আচ্ছা, আর আমি তখন ক্লাস 2-এ পড়ি। আচ্ছা, ওই গোপাল বাবু আমাদের বাড়িতে গান শেখাতে এসছেন, রবিবার আসতেন। আচ্ছা, রবিবারে আসবেন, তাই সন্ধ্যার সময় দিদিরা সব আসর পেতে হারমোনিয়াম রেখে বাইরের দিকে গেছে। আমি কি করছি, বসে বসে ওদেরকে আগের দিন যে সারেগামাটা দেখিয়েছি সেই সারেগামাটা বসে বসে বাজাচ্ছি। আচ্ছা, তারপর দিদিরা আসার আগেই উনি এসে গেছেন, এসে বলছে, এই তুই কোত্থেকে শিখলি? আমি যে আগের দিন দিদিদেরকে শেখাচ্ছিলে, আমি পাশে বসে বসে দেখেছি। তখন উনি আমার বাবাকে মামা বলতেন, বলছে, মামা তোমার ছেলের গান বাজনা হবে গো। বলছি, কি করে বুঝলি? বলছে, ওই দেখো, ওদেরকে শিখিয়েছি, ওরা বাজাতে পারছে না, এই তোমার ছেলে পাশে বসে বসে দেখে শিখে ফেলেছে। তাই নাকি? বলে, হ্যাঁ। ভালো। এবার অ্যাকচুয়ালি আমি এটা চুরি করেই শিখলাম। তারপর একটু বড় হওয়ার পর ওনাদের সদরে যেতাম, যেখানে গান বাজনা হতো। আচ্ছা, ওই একটু শুনতে 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 তারপর উনি 2-1টা গান হাতে ধরে গোটা 3 গান আমাকে তুলে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে তো উনি প্রাথমিক গুরুদেব উনি হলেন আমার। অবশ্যই। পরে ওনারই পরামর্শে ওই অখিল বন্ধু ঘোষ খানপুরের যে, ওনার কাছে যাই। আচ্ছা, উনি তারপর উনি বলেছিলেন, গোপালবাবু যে, দেখো আমার তোমাকে আর শেখানোর কিছু নেই, হারমোনিয়াম যখন কিনেছো এবার তুমি একটা ভালো কুকু ধরো। আমি কাকে ধরবো? উনি পরামর্শ দিয়েছিলেন যে অখিল বাবুকে, অখিল বন্ধু ঘোষ ওনার কাছে যেতে। তারপর গেলাম। এবার উনি ওনার কাছে বছর 3 গান শিখলাম। শেখার পর তখন দেখলাম যে প্রথমে ফাংশনে গিয়ে গান করতে গেলে যে অসুবিধে হতো, যেন যেভাবে গাইতে চাইছি সেরকম ভাবে আমি যেন গাইতে পারছি না। আচ্ছা, অখিল বাবুর কাছে ওই 3 বছর ক্লাসিক্যাল চর্চা করে কিন্তু গলাটা দেখলাম অনেক ভালো তৈরি হয়ে গেল। আচ্ছা, আর বর্তমানে আমি যে গাইছি শুধুমাত্র ওই অখিল বাবুর ওই গান শেখানোর জন্যেই, ওনার কাছে শেখার জন্যই পারছি, নাহলে এতদিন পরে হারমোনিয়াম ধরে দুই গুরুদেবের আশীর্বাদ ছাড়াও সম্ভব নয়। আচ্ছা, আচ্ছা। না, আপনার গলা মানে গানের গলা তো সত্যি খুব মিষ্ট গলা। সেই পল্লীগীতি, আমার পল্লীগীতি, লোকগীতি।
ও ভাই দেখো হাঁটু জলে মুটি ছড়ছড় কইরা চলে, দেখো বুয়ালের ইচ্ছা, দেখো মাগুরের ইচ্ছা, কাদা যতই গোলাও না বেশি নড়ে চড়ে না, ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না। ও ভাই দেখো হাঁটু জলে পুঁটি ছড়ছড় কইরা চলে, দেখো বুয়ালের ইচ্ছা, দেখো মাগুরের ইচ্ছা, কাদা যতই গোলাও না বেশি নড়ে চড়ে না, ভরা কলসি আওয়াজ করে না। দুই পাতা ইংরাজি পড়িয়া ফটর ফটর করে, ঝনর ঝনর বাজায় নতুন পয়সা হলে পরে, আহারে আহারে উঠতি ছুরির দেমাগে যে পা পড়ে না, করা কলসি আওয়াজ করে না, করা কলসি আওয়াজ করে না। গোলাই নদী চরবর চরবর একটু পরে চুপ, কোন সাহসে ননির পুতুল সাগরি দেয় ডুব, হায় রে হায়, হায় রে হায়, হায় রে হায়। গোলাই নদী চরবর চরবর একটু পরে চুপ, কোন সাহসে ননির পুতুল সাগরি দেয় ডুব, হায় রে হায়, হায় রে হায়, হায় রে হায়। ফল পাকিলে হয় রে মিঠা দাঁড়িয়ে মজা তলে, তিন মাথার বুদ্ধি নিয়ে গানি লোকে বলে, আহারে আহারে আগুনে না পুড়লে সোনার খাদ মরে না, ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না। ও ভাই দেখো হাঁটু জলে পুঁটি ছড়ছড় কইরা চলে, দেখো বুয়ালের ইচ্ছা, দেখো মাগুরের ইচ্ছা, কাদা যতই গোলাও না বেশি নড়ে চড়ে না, ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না। এখন তো আমার পুঁটি মাছ দেখা গেল, মাগুর বোয়াল আর দেখা যাচ্ছে না, কি কারণ বলুন তা? আমি তো গ্রাম বাংলারই ছেলে। ওগুলো সব ওষুধ দিয়ে দিয়ে পলিউশনের জন্য নষ্ট হয়ে গেছে বলে আমার মনে হয়। কারণ ধরুন কই মাছ, বোয়াল মাছ, ল্যাটা মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, এই মাছগুলোকে কিন্তু আর সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, যেগুলো আমরা 10 বছর 20 বছর আগে দেখতে পেতাম, সেই রকম সেই পরিমাণ বৃষ্টি হলেই দেখা গেছে রাস্তায় আপনার কইয়ের ঝাঁক বেরিয়ে যাচ্ছে। আমরা গান থেকেই আর কি সূত্রটা নিলাম যে এখন পুঁটি মাছ হয়তো দেখা যায়, পুঁটি মাছ পাওয়া যায়, কিন্তু আপনার ওই যে রেয়ার যে মাছগুলো দুষ্প্রাপ্য লুপ্ত হয়ে যাচ্ছে, কারণটা আমি জানতে চাইছি। কারণ আমরা তো গ্রাম বাংলার এই, আমার মনে হচ্ছে এই যে জমিতে নানা ধরনের বিষ দেওয়া হচ্ছে, কীটনাশক, সেই জল গড়িয়ে তো বর্ষাতে পুকুরে নামে, নেমে মনে হয় ওরা হয় মরে যাচ্ছে, না হলে ওদের প্রজনন ক্ষমতাই কমে যাক, বা যে কোনো কারণে ওদের বংশবৃদ্ধিটা খুব কম হচ্ছে, সেইটাই মূলত কারণ বলে মনে হচ্ছে, তাই তো? আপনার আচ্ছা, আপনি তো চাষির বাড়ির ছেলে, একজন চাষিদের এই যে দেখুন ফসলের তো দাম, যে চাষ করছেন সেই তুলনায় দামও পাচ্ছেন না, তা চাষি ভাইদের নিয়ে সেরকম কোনো গান কি মনে পড়ছে? বা আপনার তো গাওয়া গান যদি মনে থাকে দুকলি গাইতে পারেন কৃষি পণ্যের দামের উপরে, চাষি ভাইদের উদ্দেশ্যে যদি কোনো গান, আপনার লোকগীতি হতে পারে বা আপনার লেখা যে গান তাতে দুকলি হয়, যদি শোনান চাষি ভাইদের উদ্দেশ্য করে। কারণ
আপনার এই সিকতাই বেল্ট আবার কচু চাষের জন্য কিন্তু বিখ্যাত। হাটে কিন্তু খানপুর হাটে লোকে এলে সিকতাইয়ের কচু আছে, অর্থাৎ একটা এখানকার মানে কচুরি যেন বিখ্যাত হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়, মানুষ যেন খোঁজ করে। তা এই চাষি বেল্ট এলাকা একদম, সেখানে আলু চাষও ভালো হয়। তা সেই চাষিদের স্বার্থে কোনো একটা গান, চাষিদের পক্ষে একটা কোনো গান, চাষিদের নিয়ে আর কি। চাষিদের নিয়ে গান করবো, যদি মনে পড়ে দু এক কলি, অথবা আপনার লেখা সেই কৃষি পণ্যের গান যদি আবার মনে পড়ে আর কি, আপনি সেই সুরটা ধরতে পারেন দু কলি। চাষিদের নিয়ে কোনো গান আমার কৃষি পণ্যের দাম কমা বাড়া যে কোনো যদি মনে পড়ে। চাষিদের নিয়ে কোনো গান উপস্থিত এই মুহূর্তে আমার মাথায় আসছে না। আর কৃষিজ পণ্যের দাম ওগুলো তো সে লিখেছিলাম বহুদিন আগে, সেগুলো মনেও নাই। দু একটা কথা ওই দু এক লাইন, হ্যাঁ পালস বলিয়ে যে আমি 3টে স্ট্যান্ডা গাইলাম, ওতে আমার মনে ছিল কি ওই যে 2 ফোঁটা মুখে ওষুধ দেয়, ইঞ্জেকশন দেয় না, আর ওতে জ্বর হয় না, আর ওই 5 বছরই লাস্ট ওটাকে খাওয়াতে হয়। ওই ওই কটা কথা মনে ছিল, সেই কথাগুলোর হিসেবে বললাম। ওটা 5 মিনিটের গান, ওটা অনেক বড় ছিল, এই মুহূর্তে মনে নাই, অনেকদিন আগের লেখা তো। যার কাছে ছিল তাকে আমি জিজ্ঞাসা করলাম, সে খুঁজে দেখলো, কিন্তু সে খুঁজে পায়নি। বললে আমাদের সব পুরোনো খাতা বিক্রি করে দিয়েছে, কতদিন আগেকার খাতা রেখে দিলেও থাকা সম্ভব নয়, উইয়ে টুইয়ে কেটে দেবে কি কি এইসব আর কি। এই মুহূর্তে আমার সেরকম কিছু চাষিদের জন্য মনে পড়ছে না। আচ্ছা, আমার একটা খুব প্রিয় লোকগীতি গান শোনাচ্ছি। ওহো বন্ধু পহারানো বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। ওহো বন্ধু পহারানো বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। সুখের দিনে খুঁজলি আমায়, দুঃখের দিনে খুঁজলি না। সুখের দিনে খুঁজলি আমায়, দুঃখের দিনে খুঁজলি না। ও বন্ধু পহারানো বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। আইরে আমার পাষাণ বন্ধু, তোর কি দরদ নাই? তোর লাইগা যে একলা ঘরে কাইন্দা বুক ভাসাই। তোর প্রেমেতে মজলাম আমি, তুই তো কেন মজলি না। তোর প্রেমেতে মজলাম আমি, তুই তো কেন মজলি না। ওহ বন্ধু পরানো বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝবি না। ফুল ফোটানোর বসন্ত কাল, কোকিল ডাকার পালা। মন যে তোরে চায় পরাতে বনমালতির মালা। ফুল ফোটানোর বসন্ত কাল, কোকিল ডাকার পালা। মন যে তোরে চায় পরাতে বনমালতির মালা। ও ভাগিনীর শূন্য ঘরে ফিরবি কবে আর? কবে বন্ধু ঘুচাবে মোর মনির অন্ধকার? তুই কেন তোরিয়া চল দিয়া সে জলে কেন মুছলি না?
তুই কেন তোরিয়া চল দিয়া সে জল কেনে মুছলি না? ও বন্ধু পরানো বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। ও বন্ধু পরানো বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। ও বন্ধু পরানো বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। বাহ, আপনি তো দেখছি একদম সুপ্ত আগ্নেয়গিরি, মানে হারমোনিয়াম সামনে বসিয়ে দিলে এ তো পুরো মঞ্চ মাতিয়ে দেবেন। মানে সিম্পল ভাবে ঘোরাঘুরি করেন, সাধারণভাবে আগে অনুষ্ঠান করতেন, এই মুহূর্তে বিভিন্ন কাজের ফলে আপনি ডিট্যাচ হয়েছেন অনেকটাই। অনেকে হয়তো নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জানে না, অল্প বয়সী ছেলেমেয়েরা জানে না যে শিবতাই গ্রামেই আমাদের মধ্যে এমন একজন আছে, খুব একজন ভালো শিল্পী, ভালো গান করেন। হ্যাঁ, কিন্তু সময়ের অভাবে হয়তো তিনি আর অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করতে পারেন না। কিন্তু আপনার এই যে সুর, আমি দেখছি যে একদম হারমোনিয়াম সামনে পেয়ে মানে একদম পুরো মঞ্চ মাতিয়ে দেবেন, যেটা বলে যে কোনো সময় বাস্ট আর কি, সুপ্ত আগ্নেয়গিরির মতো। তা সুশান্তবাবু, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আপনার অনেকটা সময় সকালবেলা নিয়ে নিয়েছি। তা আপনার কাছে বলবো, আপনারই পছন্দের আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কি, যেহেতু আপনাকে পেয়েছি, হ্যাঁ, আপনার সেই সুরেলা কণ্ঠে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা গান আপনি গান, তারপরে আমরা বিষয়টা মানে আজকের সাক্ষাৎকার আপনার সঙ্গে শেষ পর্যায়ে নিয়ে যাব। কোনো ছেলে যদি ঘর জামাই থাকে তার কি কি দুর্গতি হয় এই গানটার মধ্যে দিয়ে বলা হচ্ছে। আর আপনাকে আরেকটা, হ্যাঁ, গানটা শুরু করবেন তার আগে বলি, শেষ যখন গানটা দেবেন, প্রথম যে গান দিয়ে শুরু করেছিলেন, আমরা শেষ গানটা আর একবার শুনবো। এই কারণেই শুনবো, এখন বাল্য বিবাহ প্রচুর বেড়ে গেছে। স্কুলে মানে সরকার থেকে কন্যাশ্রী চালু হয়েছে, রূপশ্রী হচ্ছে, বলছে 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। মেয়েদের অনেক হেল্প করছে, তবুও দেখা যাচ্ছে আমরা গার্জেনরা অনেকেই সচেতন নয়, মেয়েদের বিয়ে দিয়ে ফেলছি 18 বছরের নিচে। এর যে ক্ষতিকারক প্রভাব সবাই যায় না, সেজন্য এই সমাজ সচেতনমূলক বার্তা আপনার এই গানের মধ্য দিয়ে, আপনার নিজের লেখা গানের মধ্যে দিয়ে আমরা আরেকবার শুনবো। অর্থাৎ প্রথমে শুরু করেছিলেন সেই গান দিয়ে আজকে শেষ করবো। তার আগে আপনি কিন্তু দু একটা আপনার পছন্দের গান করুন, শেষে আমরা যখন শেষ করবো ওই গানটি আমরা আবার একবার মানুষকে শোনাবো। ঠিক আছে, ঠিক আছে। ওরে শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। আগে দেবে লুচি পুরি, পরে দেবে চিড়ে মুড়ি। আগে দেবে লুচি পুরি, পরে দেবে চিড়ে মুড়ি। অবশেষে পান্তা ভাত, অবশেষে পান্তা ভাত, তাও আবার জুটবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। ঘরে আমার ল্যাংরা শালি,
তারা পিঠের তারা কালী, ঘরে আমার ল্যাংড়া শালি। তারা পিঠের তারা কালী, ঘরে আমার ল্যাংড়া শালা। ঘরে আমার ল্যাংড়া শালা, শ্বশুর কিছু ভাবে না। বিয়া কইরা কেউ ঘরে জামাই থাইকো না। পিরিত কইরা করলাম বিয়ে, কপালেতে সুখ সইল না। পিরিত কইরা করলাম বিয়ে, কপালেতে সুখ সইল না। বৃন্দাবনে যাব চলে আমি, বৃন্দাবনে যাব চলে আমি, ঘরেতে আর ফিরব না। বিয়া কইরা কেউ ঘরে জামাই থাইকো না। ওরে শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘরে জামাই থাইকো না। বিয়া কইরা কেউ ঘরে জামাই থাইকো না। বিয়া কইরা কেউ ঘরে জামাই থাইকো না। বাহ, কিন্তু বৃন্দাবন গেলে হবে না, বৌদি কিন্তু এখন আর ছাড়বে না। হ্যাঁ, বৃন্দাবন এখন আর গেলে হবে না। এবার একটু অন্য ধরনের গান একটা শোনাচ্ছি, সেটা হচ্ছে দেহতত্ত্ব। আচ্ছা, মানে মানুষ মারা গেলে সৎ কাজ করা হয়, বাউল টাইপের। হ্যাঁ, বাউল টাইপের নয়, এই গানটা একটু আলাদা ধরনের। এর কাছাকাছি লোকগীতি, পল্লীগীতি, বাউল এর মাঝামাঝি আচ্ছা প্রায় গানটা। আচ্ছা, এই দেহতত্ত্ব মানে মরে যাওয়ার পর মানুষদের যে সৎ কাজ করে দেওয়া হয়, এইসব নিয়ে আর কি। এরপর কিরকম কি হয় এই জিনিসগুলো নিয়ে একটা কথা। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুরে হবি ছাই, নীলাকাশে যাবি মিশে কয়লারি ধোঁয়ায়, ও তুই নীলাকাশে যাবি মিশে কয়লারি ধোঁয়ায়। ও তোর জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে লাঠি হাড়ের গিটে রে, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে লাঠি হাড়ের গিটে রে। ও তোর পিঠের চামড়া যাবে ফেটে, পিঠের চামড়া যাবে ফেটে, হাত বুলোবার কেহ নাই, নীলাকাশে যাবি মিশে কয়লারি ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে জল ঢালিবে বেনা গাছে রে, স্ত্রী পুত্র পুকুর ঘাটে
জল ঢালিবে বেনা গাছে রে, রাত পোহালে যাবে ভুলে, রাত পোহালে যাবে ভুলে, এই নিঠুর দুনিয়ায় নীল আকাশে যাবি মিশে কয়লার ধোঁয়ায়, ও তুই নীল আকাশে যাবি মিশে কয়লার ধোঁয়ায়, ও তুই নীল আকাশে যাবি মিশে কয়লার ধোঁয়ায়। ব্রজবুলি ভাষায় কোনো গান জানা আছে? দু এক কলি, আছে, তবে পুরোটা নয়, দু এক কলি, দু একটা কথা ব্রজবুলি ভাষা। পেয়েছি যখন ছাড়তে চাইছি না। আমাদের বাড়িতে নবদ্বীপের সাধুরা হরিনাম প্রচারে আসেন। আচ্ছা এই ব্রজবুলির ভাষার গানটা ওনাদের কাছে শোনা। আচ্ছা আচ্ছা। হামাঙ্গে দুধি কো দান दी तेरे प्यार कन्हैया, हामांगे दुधि को दान दी तेरे प्यार कन्हैया, प्यार कन्हैया तेरा नटखट कन्हैया, नटखट कन्हैया तेरा प्यार कन्हैया, हामांगे दुधि को दान दी तेरे प्यार कन्हैया। আচ্ছা, আপনি ঝুমুর গান গেয়েছেন? ঝুমুর ঝুমুর গান আপনার তো সঙ্গীত যাত্রা বিভিন্ন ক্ষেত্রেই আপনার বিচরণ, সেই সূত্রে আমরা একটু আমরা যেহেতু আপনাকে পেয়েছি তাই আপনার সুপ্ত যে গুণগুলো একটু আর একবার ঝালিয়ে নিচ্ছি। আমরা একটু শুনে নিতে চাই আপনার ভিতরে যে যেটা সুপ্ত হয়ে আছে, কারণ আপনি এখন আর মঞ্চে সেভাবে আপনি আসেন না, আগে আসতেন, কিন্তু আমাদের দর্শকদের দেখাতে চাই যে না, সিকতাই গ্রামেও এমন একজন সঙ্গীত শিল্পী আছেন, সত্যিই তার গানের গলা খুবই সুমিষ্ট, মঞ্চ মাতিয়ে দিতে পারে। তবে লোকগীতি গান নিয়ে আমি আবার দরবারে হাজির হওয়ার আশা এখনো ছাড়িনি। আসবেন, আমরাও চাই আপনি আসুন খুব শীঘ্রই। আপনি যদি আমার ওই সঙ্গত করার লোকগুলো পেয়ে যায় না, আমি আবার মঞ্চে নামবো। আমরাও সেটা চাই, আমাদেরও শুভেচ্ছা রইল, আপনি দ্রুত আবার মঞ্চে আসুন। কি গান কি গান? ঝুমুর, সবটা না মনে থাকলে হবে, দু এক করে যদি শোনাতে পারেন। মনে পড়ছে না। গানটা এই মুহূর্তে মনে করতে পারছি না। দেখো 18 কমে বিয়ে দিও না, ওইটা গিয়ে শেষ করি নাকি? শেষ করে দেবো। তার আগে আপনাকে যেটা বলার, এই যে এখন বর্তমানে আপনার
দেখতে পাচ্ছি যে বিভিন্ন অনুষ্ঠানে মানে এখন এই যে মাইক মানে মানে যাত্রা তো ধরতে গেলে উঠেই গেছে। কালী পুজোয় এখন বিভিন্ন কিছু গ্রামে হয়, আপনাদের এখানেও হয়, শীততাতেও হয়, কিন্তু গ্রামের যে ছেলেরা অংশগ্রহণ করতে এখন যে ভাড়া করা দল নিয়ে আসছে অনেক জায়গাতেই, আর অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। আগে যে গ্রামের ছেলেরা অংশগ্রহণ করতো, দীর্ঘদিন ধরে রিহার্সাল হতো, একটা আনন্দের সঙ্গে সবাই মিলে যাত্রা, সেই যাত্রা তো দেখতে যাচ্ছি আস্তে আস্তে অবলুপ্তির পথে। ঠিক একই রকম ভাবে এই যে লোকগীতি, পল্লীগীতি বলুন, টুসু, ঝুমুর, বাউল, এইগুলো কিন্তু সেইভাবে আর পাওয়া যায় না, শুনতে পাওয়া যায় না। এখন সব ডিজের রমরমা। মাইক পুজো জানো, যে কোনো পুজোতে, এখন শুধু কালী পুজোতেই মাইক আসছে তা না, সব জায়গাতেই মাইক নিয়েই ব্যস্ত। তা এই সমস্ত লোকগীতি পল্লীগীতিটা যদিও শোনা যায়, এখনকার আজকালকার জমানার ছেলেরা তো ওই টুসু গানের সুর বোধহয় কেউ জানে না। আমি আপনাকে যে প্রশ্নটা করতে যাচ্ছি, একেবারে অবলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনাকে যেটা প্রশ্ন করতে যাচ্ছি যে এই বর্তমান যুগে, তাহলে যুগের সঙ্গে ধরুন এই যে অনুষ্ঠান হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আধুনিক শিল্পী আছে, অন্য টাইপের গান চলছে, সেখানে আপনার মতো কোন এক শিল্পীকে নিয়ে গেছে, হয় আপনিও হতে পারে, অন্য কাউকে নিয়ে গেছে, আপনার তো সেই পুরোনো গান, লোকগীতি, মঞ্চের দর্শকদের ধরুন আপনাকে তোলা হলো, সাপোজ সেই পজিশনে একটা অনুষ্ঠান হচ্ছে, মানে লাড়ে লাপ্পা গান যেখানে চলছে, দর্শক এখন তো এইগুলি বেশি চাইছে, সেই জায়গায় আপনাকে তুলে দেওয়া হলো মঞ্চে, নেবে না, কিন্তু আপনাকে তোলা হলো, সেই জায়গায় এমন কোনো মানে লোকগান নেই যে গানটা শুনলে দর্শক কিন্তু যারা উঠে চলে যেতে চাইছিল তারাও বসবে, একটা দর্শকদের নাড়িয়ে দেওয়ার মতো একটা গান, সেই গান একটা শোনান দিয়ে 18 বছর ধরুন আমরা শেষ জায়গায় আসছি। মাটির গান মাটির মানুষকে যদি না টানতে পারে, সে তা তো হতে পারে না, সেই গান বলছি। আমি বউ পাগলায়, আমি বিবির গোলাম, যতই লোকে বলুক ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড়ই সুখে আছি তাই, সুখে আছি তাই, আমি বউ পাগলায়, আমি বিবির গোলাম। বলে না সেই ওগো হ্যাঁ গো, ডাকে ধরে নাম, বলে না সেই ওগো হ্যাঁ গো, ডাকে ধরে নাম, আবার জামকে যদি আম বলে সে আমি ও বলিয়াম, বলে না সেই ওগো হ্যাঁ গো, ডাকে ধরে নাম, জামকে যদি আম বলে সে আমি ও বলিয়াম। গিন্নির হলে সর্দি কাশি, গিন্নির হলে সর্দি কাশি, আমি নিজেই ওষুধ খাই, আমি ওষুধ খাই, আমি বউ পাগলায়, আমি বিবির গোলাম। ভালো চাকরি করে, মোটা মাইনে পায়, এ সংসারের কর্তা হয়ে হুকুম সে চালায়। বউ যে ভালো চাকরি করে, মোটা মাইনে পায়, এ সংসারের কর্তা হয়ে হুকুম সে চালায়। দাসী বাঁধের মতো খাটে আমারই মা বোন, বাপরা যেন বুড়ো চাকর, ভাই হলো দুশ্মন। দাসী বাঁধের মতো খাটে আমারই মা বোন, বাপরা যেন বুড়ো চাকর, ভাই হলো দুশ্মন। গিন্নি আমার পরম গুরু, গিন্নি
আমার পরম গুরু সেবা করে শান্তি পাই, আমি শান্তি পাই। আমি বউ পাগলায়, আমি বিবির গোলাম। যতই লোকে বলুক ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি। বড়ই সুখে আছি তাই, সুখে আছি তাই। আমি বউ পাগলায়, আমি বিবির গোলাম। আমি বউ পাগলায়, আমি বিবির গোলাম। আমি বউ পাগলায়, আমি বিবির গোলাম। এই গান শুনলে মানুষ কি আর উঠবে? মানে বর্তমানেও কিন্তু এই গানের চাহিদা আছে। মাটির গান, মানুষের গান, লোকগান, পল্লীগীতি, বাউল গান, হ্যাঁ, মানে পুরোনো দিনের গান যেন চির নবীন সোনার গান, তাই না? যতই আজকালকার গান দেখবেন এখন উঠছে, আবার দুদিন বাদে মানুষ ভুলে যায়, কিন্তু আগের যে গান সেই সুরটা এখনো মানুষ গুনগুন করে গায়, তাই না? সেই সূত্রে আপনি আবার ফিরে আসুন, আমরা চাই যে মঞ্চে অনুষ্ঠান করুন। তা আপনার গাওয়া, আপনার লেখা, আপনার সুরের শেষ গান সমাজ সচেতনামূলক, তার আগে আমি একটু প্রেক্ষাপট যেটা বলতে চাই, যে এই গানটা লেখার কারণটা কি। আর আরেকটা বিষয়, এই যে এত কিছু সরকারি সাহায্য মেয়েরা পাচ্ছে, স্কুলে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী, রূপশ্রী সব কিছু পাচ্ছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে কিন্তু 18 বছরের নিচে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। মূল কারণ কি বলে আপনার মনে হয়? অজ্ঞতা। এগুলো বাচ্চারা মনে করছে যে মেয়েটার বিয়ে দিয়ে দিলেই আমি সব দায় মুক্ত হয়ে গেলাম। কম বয়সে দিলে দায় যে আরো বেশি চেপে গেল, সেই কথাটা ভাবে না তারা, সেই অনুভূতিতেই নেই। আর তারপর এখন বেশিরভাগ হচ্ছে গার্জেনের থেকে মেয়েরা এগিয়ে নিজে নিজে বিয়ে করে ফেলছে, নিজেরাই ডিসিশন করে ফেলছে, নিজেরাই ডিসিশন করে নিয়ে নিচ্ছে। ওটা তো আরো বেশি, বিশেষ করে লেবার মহলে এখন পড়াশোনাটা প্রচুর ঢুকে গেছে। ওই স্কুলে 9, 10 পড়তে পড়তেই 15, 16 তাতেই অন্য ছেলের সাথে চলে যাচ্ছে, গিয়ে বিয়ে থা করে ফেলছে। এটা তো সামাজিক একটা ক্ষতি, তার শরীরের ক্ষতি বিশাল। এখন পেপারে প্রায়ই দেখা যাচ্ছে যে ইম্যাচিওর মায়ের সংখ্যা দিন দিন বাড়ছে। ওটা দারুণ সত্যি কথা। ওটা শুধুমাত্র ওই অজ্ঞতার জন্যই, মানে আপনি বাল্যবিবাহ প্রতিরোধের জন্যই মানুষকে সচেতন করতে ওই গানটা মিলেছিলেন, তাই তো নাকি? সেই গানটাই না, বাল্য বিবাহ নয়, মানে হ্যাঁ বাল্য বিবাহ, 18 বছরের নিচে মানে বাল্যবিবাহ বলবো এটাকে আমরা, ওটা বাল্যবিবাহই বলছে। যে সরকারি নিয়ম যেহেতু 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, মানে মানুষকে সচেতন করাই আপনার উদ্দেশ্য ছিল। এই গানটা দিয়ে আজকে আমরা শেষ করবো। কমে মেয়ের বিয়ে দিও না, 18 কমে মেয়ের বিয়ে দিও না। মোদের সরকার করেছে আইন, ও মোদের সরকার করেছে আইন, কেন মেনে চলো না? 18 কমে মেয়ের বিয়ে দিও না। 18 কমে বিয়ে দিলে ভাই, ওসব কালে কষ্ট পাবে তাও কি জানো নাই? ও তখন মা শিশুর প্রাণ কি বাঁচাবে, ও তখন মা শিশুর প্রাণ কি বাঁচাবে, ভেবেও তোমরা দেখো না। 18 কমে মেয়ের বিয়ে দিও না। 18 কমে বিয়ে দিল মোদের ছিদাম মাঝি, ভেবেছিল গলার কাটা নেমে গেল বুঝি। 18 কমে বিয়ে দিল মোদের ছিদাম মাঝি, ভেবেছিল গলার কাটা নেমে গেল বুঝি। 10 মাস পরে প্রসব ব্যথা যখন ওই উঠিল, হরির পায়ে কপাল ঠুকে কপাল ফাটাইল। ও তখন ডাক্তার বাবু এলো ঘরে, ও
ও তখন ডাক্তার বাবু এলো ঘরে, মা শিশুর প্রাণ বাঁচলো না। ও আমার চাল ধুচুনি সবই গেল, কিছুই ফিরে এলো না। 18 কমে মেয়ের বিয়ে দিও না। শরীর দয়ায় মা শিশুর প্রাণ যদিও বেঁচে যায়, অপুষ্টিতে ভোগে তারা নেই কোনো উপায়। শরীর দয়ায় মা শিশুর প্রাণ যদিও বেঁচে যায়, অপুষ্টিতে ভোগে তারা নেই কোনো উপায়। শেষে ডাক্তার খরচ দিতে দিতে এমন হইল, ঘটি বাটি জায়গা জমি সবই চলে গেল। ও শেষে বসত ভিটে টুকু ছাড়া, ও শেষে বসত ভিটে টুকু ছাড়া আর তো কিছুই রইল না। 18 কমে মেয়ের বিয়ে দিও না, 18 কমে মেয়ের বিয়ে দিও না। মোদের সরকার করেছে আইন, ও মোদের সরকার করেছে আইন, কেন মেনে চলো না। 18 কমে মেয়ের বিয়ে দিও না, 18 কমে মেয়ের বিয়ে দিও না। 18 কমে মেয়ের বিয়ে দিও না, 18 কমে মেয়ের বিয়ে দিও না। 18 কমে মেয়ের বিয়ে দিও না। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ সুশান্ত বাবু। তা সুধী দর্শক মণ্ডলী, আমি ইসরাইল মল্লিক, খবর সোজাসুজির সঙ্গে। এতক্ষণ আমি ছিলাম সিপ্তাই গ্রামে, জামালপুর ব্লকের পাড়াতল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপ্তাই গ্রামের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুশান্ত দের বাড়িতে। সুশান্ত দে ছোট থেকেই সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু সাংসারিক বিভিন্ন কাজের ফলে বর্তমানে একটু সঙ্গীত থেকে একটু দূরে রয়েছেন। কিন্তু ওনার মনের ইচ্ছা যে উনি আবার কিন্তু মঞ্চ মাতাবেন, আবার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মনের মতো যদি বাজনদার তিনি পান, উনি মূলত লোকশিল্পীটাকে বিভিন্ন ক্ষেত্রেই ওনার পারদর্শিতা আছে। উনি যাত্রাও করেছেন, আধুনিক ছায়াছবির গান, পল্লীগীতি, বাউল গান, উনি গানও লেখেন। কিন্তু মূলত উনি গাইতে ভালোবাসেন লোকগান। এই লোকগানটাই গাইতে ভালোবাসেন। তিনি চান যে আবার তিনি মঞ্চে আসতে চান, বিভিন্ন অনুষ্ঠান করতে চান, লোকগানকে নিয়ে লোকসঙ্গীত লোকগানকে নিয়ে মানুষের মনোরঞ্জন আবার করতে চান। উনি যদি সঠিক বাজনদার মনের মতো বাজনদার পান, খুব শীঘ্রই উনি আবার আসতে চান। সেই ইচ্ছা প্রকাশ কিন্তু আজকে আমাদের কাছে করলেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে আমাদের এলাকাতেই এই গ্রাম বাংলায় আমরা ঘরের কাছে দেখা যাচ্ছে যে সিপ্তাইয়ের মতো একটা অজ পরা গায়ে এত সুরেলা কণ্ঠের একজন শিল্পী আছেন, কিন্তু হয়তো আমরা অনেকেই জানি না। আমাদের এই খবর সোজাসুজি আমরা যারা প্রতিনিয়ত আমাদেরকে ফলো করছেন, প্রতিনিয়ত যারা আমাদের দেখছেন, আমাদের দর্শক মণ্ডলী যারা রয়েছেন, আমরা নিশ্চয়ই দেখছেন যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাচ্ছি মাটির গান, মানুষের গান, মানুষের কথা তুলে ধরার জন্য। কখনো আমরা যাচ্ছি কোনো ভূমিজ পাড়ায়, কোনো টুসু শিল্পীকে, কোনো জায়গায় যাচ্ছি লোকশিল্পীকে, কোথায় যাত্রা শিল্পীকে। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুস্থ সংস্কৃতির পক্ষে, সুস্থ সমাজ গঠনের পক্ষে আমাদের লড়াইটা, আমাদেরও একটা লড়াই, সেটা হচ্ছে সুস্থ সংস্কৃতির পক্ষে। আমরাও চাই পত্রিকা পরিবারের পক্ষ থেকে আমাদের এটা একটা প্রতিজ্ঞা যে আমাদের এই যে বর্তমান যুগের সঙ্গে সবটাও চলুক, এটাও চলুক, নেগেটিভের সঙ্গে পজিটিভ। আমরা সবসময় পজিটিভ দিকটাই দেখতে ভালোবাসি, যে এইগুলোও কিন্তু যতই আপনার এই বর্তমানে ডিজে রমরমা হোক বা বিভিন্ন গান আসুক না কেন, কিন্তু এই যে পুরনো গান, এই গানের কিন্তু একটা প্রাসঙ্গিকতা, যে যাত্রা তারও একটা প্রাসঙ্গিকতা রয়েছে। আমরা টুসু, ভাদু, ঝুমুর গান, লেটো গান, এইগুলোর একটা প্রাসঙ্গিকতা রয়েছে। সেই হারিয়ে যাওয়া শিল্পটাকে, হারিয়ে যাওয়া গান, হারিয়ে যাওয়া শিল্প,
হারিয়ে যাচ্ছে যে শিল্পীরা, অনেক শিল্পী অর্থাভাবে তারা পিছিয়ে পড়ছে, অর্থাভাবে তারা সংসার যাপন করছে না। আগে মঞ্চ মাতিয়েছে, কিন্তু তাদের দেখা যাচ্ছে অনেক শিল্পী দেখা যাচ্ছে এখন সংসার চলছে না। আমরা সেই সমস্ত আর্থিক কষ্টে ভোগা শিল্পীদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে আমাদের এলাকাতেও, আপনার এলাকাতেও, আপনার গ্রামে, আপনার পাশের বাড়িতে এমন কেউ রয়ে গেছে যার কিন্তু যোগ্যতা রয়েছে, দক্ষতা রয়েছে, যার গলা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে অর্থাভাবে সে গান করতে পারছে না। আমরা সেই সমস্ত শিল্পীদেরকে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি, হারিয়ে যাওয়া গানগুলোকে নিয়ে আসছি। সেই রকমভাবে আজকে আমরা উপস্থিত হয়েছিলাম আমাদের শিবতায়ে সুশান্ত বাবুর বাড়িতে। উনি খুবই ব্যস্ত মানুষ, তার মধ্যেও মানে সাংসারিক কাজে ব্যস্ত, তার মধ্যেও আমরা ওনার কাছে যে হঠাৎ আজকে এসেই ওনাকে আজকে বসাতে পারলাম। হারমোনিয়াম সামনে দেওয়ার পরেই উনি যেভাবে একদম মঞ্চ মাতিয়ে দেওয়ার মতো গান গাইলেন তার সুরেলা কণ্ঠে, এর জন্যে সুশান্তবাবুকে আমরা আরও একবার ধন্যবাদ জানাই। সুশান্তবাবু, আপনাকে খবর সোয়াসুজির পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ জানাই। আপনি ভালো থাকবেন, এবং আমরাও চাই যে আগামী দিনে আমরা আপনাকে দেখতে চাই আপনার এই কণ্ঠ নিয়ে, সুরেলা কণ্ঠ নিয়ে আপনি আবার, এবং আমরা চাই যে আপনি আরও লিখুন। আপনি যে সমস্ত সমাজ সচেতনতামূলক গান লিখেছেন তার প্রাসঙ্গিকতা আজ থেকে সেই বামফোন আমলে কত বছর আগে আপনি এই গান লিখেছেন, 18 বছরের নিচে মেয়ে দিয়ে পালস পোলিও নিয়ে, তার প্রাসঙ্গিকতা কিন্তু বর্তমানে রয়েছে। এই ধরনের সামাজিক বার্তা দিয়ে সুস্থ সংস্কৃতি, সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আপনার কলম থেকে আরও নতুন নতুন গান বেরিয়ে আসুক, আপনার কলম চলতে থাকুক, গানের গলা অব্যাহত থাকুক, আপনি আবার মঞ্চে ফিরে আসুন। এই কটা কথা বলছি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আশা করি আপনাকে আবার মঞ্চে দেখতে পাবো। এই বলে আপনাকে আরও একবার নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে।